নিউজ 24 আমি অনুসরা রয়েছে আপনার সঙ্গে। শুরুতে সেই শহরে মর্মান্তিক দুর্ঘটনার খবর। বেপরোয়া গতিতে বলি হয়েছেন দুজন, গুরুতর জখম হয়েছেন আরো 3 জন। আজ হেস্টিংস মোড়ের কাছে বেপরোয়া গতিতে থাকা পাথর বোঝা একটি লরি ট্যাক্সিকে ধাক্কা মারে, পরে আরও একটি মিনিট জোরে ধাক্কা মারে লরিটি। ট্যাক্সিতে সওয়ার ছিলেন 5 জন। হাসপাতালে নিয়ে গেলে দুজনকে মৃত বলে ঘোষণা করা হয়। আহতদের এসএসকেএম হাসপাতালে এই মুহূর্তে চিকিৎসা চলছে। প্রীতম দে আমাদের প্রতিনিধি রয়েছেন আমার সঙ্গে টেলিফোন লাইনে। প্রীতম, বারবার করে বেপরোয়া গতির ফলে দুর্ঘটনা ঘটছে, কিন্তু তাতেও হুঁশ ফিরছে না এই শহরের। একদম ঠিক তাই অনসুয়া, আমরা ঘটনাস্থলে রয়েছি। আমরা ঘটনাস্থলে এসে যেটা দেখছি, এখানে প্রচুর মানুষের ভিড় রয়েছে এবং কিছুক্ষণ আগে পর্যন্ত এখানে যেভাবে ডেড বডি এবং আহতদের যারা পড়েছিলেন তারা শিউরে উঠেছেন। যারা স্থানীয় বাসিন্দা তাদের সঙ্গে কথা হচ্ছে, তারা বলছেন যে এই জায়গা হেস্টিংস মোড় অর্থাৎ ব্রিজের ঠিক নিচে, যে ব্রিজ সরাসরি কলকাতা শহরকে কানেক্ট করছে সেকেন্ড যোগী ব্রিজের সঙ্গে, তার নিচে যেটা বাবুঘাটের দিকে একদিকে যাচ্ছে খিদিরপুরে যাচ্ছে, হেস্টিং ক্রসিং এমন একটা ক্রসিং যেখানে স্বাভাবিকভাবেই যানবাহনের একটা ফ্রিকোয়েন্সি থাকে এবং সে কারণেই এখানে ট্রাফিক ব্যবস্থা যদি না করা হাতে ব্যবস্থা নেওয়া হয় ট্রাফিকের, তাহলে কিন্তু এরকম দুর্ঘটনা ঘটে এবং ঘটতেই পারে। এবং স্থানীয় মানুষজন যারা জানাচ্ছেন যে এরকমটা এখানে প্রায়ই আশঙ্কায় তারা থাকেন যে এরকম বড় দুর্ঘটনা ঘটে যাবে। স্বাভাবিকভাবেই সকালে লরি এবং টাটা এসে যে সংঘর্ষের ফলে দুজন মারা গিয়েছেন এবং তাদের যে ডেড বডি সেটা এতটাই ক্ষতবিক্ষত অবস্থায় ছিল। বারবার যেটা বলছি যে দুর্ঘটনা যে কতটা মারাত্মক হতে পারে তারই প্রমাণ দিল আবার এই শহর কলকাতা আজকে সকালে এই দুর্ঘটনা। এবং পুলিশ সূত্রে যেমনটা জানা যাচ্ছে যে এর জন্য একটাই কারণ, বেপরোয়া ড্রাইভিং। এবং তারা ব্রিজ থেকে নামার সময়, ঢোকার সময় ক্রসিং এ তখনই এই দুর্ঘটনা ঘটে। এখনো এই জায়গায় ঘটনাস্থলে ভিড় রয়েছে। আপাতত পুলিশ এসে ক্রেন দিয়ে যানবাহনের যে ধ্বংসাবশেষ সেগুলো সরিয়েছে, ঠিক কথা, কিন্তু এলাকায় আতঙ্ক কিন্তু রয়েই গেছে। খুব স্বাভাবিক সেটা। প্রীতম, চেতনা কবে ফিরবে সেটাই সব থেকে বড় প্রশ্ন। আমরা কথা বলছি আমাদের প্রতিনিধি প্রীতম দের সঙ্গে। রহস্যজনকভাবে মৃত্যু হলো যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মেধাবী প্রাক্তনী মিতার। সেই খবরে নজর রাখব। লক্ষ্মী পূজায় লক্ষ্যহীন সোনাপুরে মণ্ডল পরিবার। মাতৃ আরাধনার মরশুমে রহস্যজনকভাবে মারা গেল একটি মেয়ে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মেধাবী প্রাক্তনী মিতা। পরিবারের অভিযোগের ভিত্তিতে স্বামী এবং শ্বশুরকে ইতিমধ্যে গ্রেপ্তার করেছে উলুবেড়িয়া থানা পুলিশ। সুভাষিস মণ্ডল এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। সুভাষিস, ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে স্বামী এবং শ্বশুরকে। কি সূত্র রয়েছে এই মুহূর্তে পুলিশের কাছে? দেখো অনুজা, প্রথমেই বলি যে যেটা শ্বশুর বাড়ির লোকজনের অভিযোগ যে হিসেবে সে কিন্তু ভালোই ছিল এবং সেক্ষেত্রে সেই দিনকে যে ঘটনা, অর্থাৎ যে ঘটনা সেদিনকে ঘটে, সেই দিনকে যে ঘটনা ছিল সেটা কিভাবে হয়েছে বা সেটা যে ঘটে গেছে সেটা একটা মর্মান্তিক, সেটা তারা অস্বীকার করছেন। কিন্তু বৌমা হিসেবে তাদের ভালো ছিল বাড়ির লোকজন বা শ্বশুর বাড়ির লোকজন, সেটা তারা করেছেন। কিন্তু পুলিশের কাছে একটা প্রশ্ন বারবার উঠে আসছে, অথবা চিকিৎসকদের সাথে কথা বলে পুলিশ প্রশাসন ইতিমধ্যেই যেটা অনুমান করছেন যে যদি কোনো আঘাত, অর্থাৎ যে শরীরে যে আঘাতগুলো ছিল সেই আঘাতগুলো কিভাবে এলো, অর্থাৎ গায়ে কোনো জায়গায় দাগ বা এই ধরনের কিছু, যেটা অবশ্য রানা মণ্ডল দাবি করছেন যে সেটা উনি যখন সুইসাইড করেছিলেন বা গলায় দড়ি দিয়েছিলেন বলে ওটার দাবি, সেই নামানো হয় সেই সময় খাটের কোনো জায়গায় লেগে গেছিল এবং যার ফলেই এই ধরনের আঘাত হয়েছে। এবং এটা সম্পূর্ণ পরিষ্কার হবে পোস্টমর্টম রিপোর্টেই। এবং ইতিমধ্যেই যে এলাকায় যে একটি খুব ভালো গৃহবধূ ছিল তা কিন্তু পরিষ্কার ভাবে জানা গেছে। অনুজা, ধন্যবাদ সুভাষিস মণ্ডল আমাদের প্রতিনিধি যেরকম জানালেন, স্বামী শ্বশুরকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। শ্বশুর বাড়ির তরফ থেকে ইতিমধ্যে দাবি করা হচ্ছে যে আত্মঘাতী হয়েছেন মিতা, এবং স্বামী দাবি করছেন যে ঠাকুর দেখতে যাওয়ার নিয়ে নবমীর রাতে মিতার সঙ্গে তারা অশান্তি হয়েছিল আর তারপরে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হন মিতা। কিন্তু সেখানে প্রশ্ন উঠছে যে মিতার দেহে একাধিক গভীর আঘাতের চিহ্ন এলো কোথা থেকে। স্বামীর দাবি মিতার দেহ নামাতে গিয়ে তা পড়ে গিয়ে আঘাত লেগেছে, যদিও চিকিৎসকরা বলছেন যে দেহ নামাতে গিয়ে পড়লে দেহে এভাবে
স্বাভাবিক আঘাত লাগা সম্ভব নয়। পরিবারের তরফ থেকে দাবি করা হচ্ছে মিতাকে খুন করেছে তার শ্বশুরবাড়ির লোকেরা। মিতার বাবাও জানাচ্ছেন যে মাসখানেক আগে তার কাছে 1 লক্ষ টাকা চেয়েছিলেন মিতা। বাবা না দিতে পারায় শুকনো মুখে ফিরে যান তিনি। তবে কি পণের জন্যই খুন করা হলো ফুলের মতন মেয়েটিকে? মৃত্যুতে যে রহস্য রয়েছে তার সন্দেহ করছে পুলিশও। এই মুহূর্তে সরাসরি ছিল গড়িয়াতে আমাদের প্রতিনিধি সন্দীপ সরকার রয়েছেন আমার সঙ্গে। সন্দীপ রয়েছে মিতার বাড়িতে। সন্দীপ, একাধিক প্রশ্ন রয়েছে, কিভাবে তার দেহে একাধিক আঘাতের চিহ্ন এলো? স্বামী বলছেন যে নবমীর রাতে ঠাকুর দেখতে যাওয়া নিয়ে একটা বচসা, তারপরে আত্মহত্যা। এটা কি আদৌ তাদের কাছে যুক্তিগ্রাহ্য? কি বলছেন তারা? দেখো, একেবারেই নয়। শোকে ভেঙে পড়েছে এই মুহূর্তে পরিবারের সদস্যরা। স্বাভাবিকভাবেই বুঝতে পারছো যে এই মুহূর্তে পরিবারের সদস্যরা তারা প্রত্যেকে একটাই দাবি তুলছেন যে এই ঘটনায় যারা অভিযুক্ত তাদের যাতে কঠিনতম শাস্তি হয়। আমার সঙ্গে রয়েছেন এই মুহূর্তে মিতার বাবা। এই ঘটনাটার আগে কিছু কি আপনারা বুঝতে পেরেছিলেন? না, আমরা কিছুটা বুঝতে পেরেছিলাম, একেবারে সেটা নয়। ওর ওই মাথায় একটা চিহ্ন দেখতে পেয়েছিলেন আঘাতের, এবং সেটা আমার ছোট ছেলে দেখেছিল, খোকন দাস। মিতাকে জিজ্ঞেস করেছিল যে তোর চিহ্নটা কিসের, বলে কিছু না, এটা এমনি হয়েছিল। মানে এই আওয়াজটুকু আমরা পেয়েছিলাম আর কি। মেয়ের বাড়ির শ্বশুর বাড়ি থেকে কি টাকার জন্য চাপ আসতো? হ্যাঁ, মেয়ের শ্বশুর বাড়িতে চাপ আসতো। 1 লাখ টাকা চেয়েছে। সেদিন যাওয়ার সময় আমার কাছে 5,000 টাকা চেয়েছে। আমি বলছি কি মারে, আমার কাছে তো এখন 5,000 টাকা নাই। ওর বাবার কাছে 1 লাখ টাকা চেয়েছে। আমাকেও বলেছে টাকার কথা বলেছে। টাকাটা চেয়েছিল ও যাওয়ার দিন বাবার কাছে তো চেয়েছে। বাবা বলেছে আমার কাছে টাকা নেই, আমি অল্প আমি এখন পরে দেবো, পরে দেবো। তা মার কাছে বলছি মামা অন্তত আমার 5,000 দাও, আমার তো যেতে হবে, না হলে আমার তো গিয়ে তো কথা শুনতে হবে। ওদের মাঝে মাঝে অত্যাচার করতো। আমরা বলতাম গিয়ে তাহলে প্রতিবাদ করি। বলছে না, দেখি না, আমাদের বৌদি 6 মাস হয়নি, বুঝতে তো পারছেন। বলে বৌদি আমি মিলে ওর বোঝাবো করে বোঝাবো বলে ওরা বোঝাতে দিল না। ওরা পুরো শেষ করে দিল। ওরা পুরোপুরি ওরা শেষ করে দিল। মাঝে মাঝে যে মদ খেয়ে ওর উপর অত্যাচার করতো সেটাও আমাদের কাছে বলেছে, কিন্তু আমরা ওটাকে বিশেষ গুরুত্ব দেইনি, একটাই কারণে যে নতুন সবে বিয়ে হয়েছে, যা আস্তে আস্তে হয়তো ঠিক হয়ে যাবে। কিন্তু যে 1 লাখ টাকাটা চেয়েছে, ওরা কি এই জন্যই করলো না? দেখুন, আপনাদের মিডিয়ার মাধ্যমে আমরা জানতে পারলাম যে কল লিস্টে দেখা গেছে 2:55 থেকে 3:04 পর্যন্ত ওর স্বামীর কাছে ও নাকি 10 বার ফোন করেছে। তো 10 বার ফোন করার পরে একবারও ফোন রিসিভ করলো না, এটাই বা কেন? এটা আমরা জানতে চাই যে ওরা কেনই বা খুন করলো। আমরা এটা বাড়ির লোকজন বলছে যে এটা আত্মহত্যা করেছে। এটা আত্মহত্যা না, আপনার কাছে জানতে চাইছি। মা কিছু বলতে পারছে না। আমি বলছি, আমি তো ওর বড় বৌদি, আমি ওর ছোটবেলা থেকে আপনারা দেখুন। এটা আমি বলছি, ওর এটা মানে ঠান্ডা মাথায় ওদের এমন কিছু টের পেয়ে গেছিল, এমন কিছু টের পেয়ে গেছিল, এর জন্য পুরোপুরির জন্য শেষ করে দিয়েছে আমাদের মেয়েটারে। আমার মেয়েটারে এর জন্য পুরোপুরি শেষ করে। ও এই যে মদ খেয়ে, ওরা বলছে যে মদ খেয়ে এসে ওদের মারধর হয়েছে বা এ হয়েছে, ওরা এগুলো সব মিথ্যে কথা বলছে। মদ এমন মদ মাতালে এমন কাজ করতে পারে না যে নৃশংসভাবে পুরো খুন করে দেবে। ওরা এমন কিছু আমাদের মেয়ে টের পেয়ে গেছিল ওদের, এর জন্য ওরা পুরোপুরির জন্য প্রাণটা নিতে বাধ্য হয়েছে। আপনারা এই মুহূর্তে কি চাইছেন? আমরা ফাঁসি চাই। ওদের বাড়ির সববার যেন সারা জীবন জেলে পৌঁছে। আমি চাই ফাঁসি হোক ওই রাক্ষসটার, আর ওর মা বাবা ভাই বোন আমার মেয়েকে যেভাবে মেরেছে ওই যেন জেলে পৌঁছে মরুক, সারা জীবন জেলে পৌঁছে মরুক। আপনারা আপনি ওর বাবা, আপনি কি কোনো রকম আঁচ পেয়েছিলেন মেয়ের সাথে কথা বলে? বুঝতে পেরেছেন? না, আমি কোন রকম আঁচ পাইনি কিছু। তাই কিছুটা মানে বোঝা যাচ্ছিল যে ওর উপরে টর্চারিং চলছে। কিছুটা এতটা চাপা মেয়ে, উনি কিছু বলতে চাই আমাকে, যেহেতু আমার শারীরিক অবস্থা ভালো না, আমি একরকম বিজনেসে কোনো কাজকর্ম করতে পারি না, ওই জন্যই আমাকে অতটা খুলেন। আপনারা তো কথা বলেছেন, আপনি দিদিকে ওর বোনের দেহ দেখেছেন, কি বলবেন? মানে আপনাদের কাছে কি মনে হচ্ছে যে এটা বোনকে খুন করা হয়েছে না আত্মহত্যার চেষ্টা করেছিল এবং ওপর থেকে নামাতে গিয়ে পড়েই আঘাত এসছে? এটা অবশ্যই খুন হয়েছে। ওপর থেকে পড়ার তো কোনো ব্যাপার নেই।
আর আমার বোন কোনোদিনই সুসাইড করবে না, এটুকুনি আমি জানি। আমার বউ যখন বলতো বাড়িতে অশান্তি হতো যে চলে যাবো, আমার বোন বলতো যে এরকম করবে না, ও কোনোদিন সুসাইড করতে পারে না। আর আমি যেটুকুনি শুনেছি যে সুসাইড করলে গলায় দড়ি দিলে জিভ বেরিয়ে আসে, ওইরকম ওর কাছে কোনো কিছু ছিল না। চারিদিকে ওর মারের আঘাতের চিহ্ন। স্বাভাবিকভাবেই এই আঘাতের চিহ্নগুলোই কিন্তু একঝাঁক প্রশ্নের জন্ম দিচ্ছে যে এই আঘাত, এই ধরনের আঘাত, সেটা যদি কেউ আত্মহত্যার চেষ্টাও করে, ওপর থেকে দেহ যদি নামানোর চেষ্টা করা হয় বা তাকে গুরুতর আহত অবস্থায় যদি দড়ির থেকে খুলে নামানোর চেষ্টা করা হয়, পড়ে গিয়ে এ ধরনের আঘাত শরীরে আসতে পারে না, এমনটা মনে করছেন তদন্তকারীরা, এমনটাই মনে করছেন মিতার পরিবারের সদস্যরাও। অনুসয়া। একেবারে সন্দীপ আপাতত তোমাকে ধন্যবাদ। গভীর দুঃখে ইতিমধ্যে বাক্যহারা মিতার পরিবারের সদস্যরা। তার রহস্যমৃদ্ধ ইতিমধ্যেই ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়াতেও। সরব হয়েছেন একের পর এক সহপাঠী। যাদবপুরে মেধাবী ছাত্র ছিলেন মিতা, বাড়ি সোনারপুরে গড়িয়া শান্তিনগরে। বাবা পেশায় রাজমিস্ত্রি, বছরখানেক শয্যাশায়ী ছিলেন। দুই দাদা ছোটখাটো ব্যবসা করেন। নিজের চেষ্টা যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে বাংলার প্রথম শ্রেণীতে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন তিনি। বছর দুয়েক আগে পরিচয় হয়েছিল ফুলেশ্বরের বেসরকারি হাসপাতালে কর্মী রানার সঙ্গে। 6 মাস আগে প্রায় 3.5 লক্ষ টাকা খরচ করে মিতার বিয়ে দেন তার বাবা। সেই বিয়েই কি শেষ করে দিল মিতাকে?